টেকিং বলেন অ্যান্ড অ্যাকশন। হ্যাঁ, এবারে হচ্ছে সত্যপ্রিয় মুখোপাধ্যায়, অধ্যাপক, কবি, বিশিষ্ট কবি এবং অধ্যাপক এবং বর্তমানে অভিনেতাও আমি যা দেখলাম। তো সেখান থেকে আমরা যাবো সত্যবাবুর কাছে, সত্যপ্রিয়বাবুর কাছে। আমাদের বিষয়ে আপনি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের দিকে, তো আপনার বক্তব্যটা কি? আপনি উত্তম কুমার আমার অত্যন্ত প্রিয় অভিনেতা, তা সত্ত্বেও আমি বলবো যে উত্তম কুমারের চেয়েও সৌমিত্র মানুষের বেশি প্রভাব বিস্তার করেছেন। আমি সেটা যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করি। সেটা কি ব্যাপার দেখুন, আপনারা জানেন যে সত্যজিৎ রায়ের ফেলুদা অভিনয় করেছেন সৌমিত্র। আবার সত্যজিৎ রায়ের মতো একজন পরিচালকের অধীনে উত্তম কুমার চিড়িয়াখানা অভিনয় করেছেন গোয়েন্দার ভূমিকায়। এছাড়াও উত্তম কুমারের গোয়েন্দা ভূমিকা অভিনয় আমি দেখেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সৌমিত্র সত্যজিতের কাছে বলে বলছি না, সৌমিত্র ফেলুদার অভিনয় করে বাঙালি ঘরের মধ্যে ফেলুদা হয়ে গেল। আর উত্তম কুমার ব্যোমকেশ হতে পারেননি অভিনয়টা করে। অভিনয় খারাপ করেছেন, ভালো করেছেন এই প্রশ্ন বলবো না, কারণ এটা বলার কারণ এরা দুজনেই ঐতিহ্য তৈরি করেছেন, এরা দুজনেই সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, এরা দুজনেই অত্যন্ত বড় অভিনেতা। কিন্তু দেখুন, উত্তম কুমার পারলেন না, ব্যোমকেশ বক্সী হতে পারলেন না, আর ঘরে ঘরে পৌঁছে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা হয়ে। তার মানে জনমানসে অনেক বেশি প্রভাব। এটার সূত্র ছিল সৌমিত্রের মধ্যে, এটা সূত্র ছিল না উত্তমের মধ্যে। উত্তম অসহায় ছিলেন, তার পক্ষে এটা করা সম্ভব ছিল না। সেটা আমি যুক্তি দিয়ে বলবো কেন সম্ভব ছিল না। দেখবেন যে একটা না উত্তম কুমারের মধ্যে একটা ছবিদার দুটো ছবি মিলিয়ে দেখুন, হ্যাঁ এই দুটো, এটা তো অনেক ব্যক্তিত্ব, বড় বয়সের ছবি। হ্যাঁ দেখুন, উত্তম কুমার না একটা স্বভাব অতি সৌন্দর্য নিয়ে জন্মেছিল। তার ঝকঝকে মুক্তের মতো হাসি, তার দৈর্ঘ্য। আমি ফ্লপ করার ঘটনাটা পরে বলছি, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু পরিশীলিত হতে হতে একটা জায়গায় দাঁড়ায়। একটা গাছকে প্রথমেই ছাগলে খেয়ে দিলে কিছু হয় না, কিন্তু যে গাছটা সংগ্রাম করে দাঁড়াতে পেরেছে তার সৌন্দর্য ক্রমশ কিন্তু বর্ধিত হয়। তাহলে উত্তম কুমার একটা চোখ, তার গায়ের রং, তার শারীরিক উচ্চতা, তার কণ্ঠস্বর, এগুলো এমন একটা নিয়ে জন্মেছিলেন যে তার পক্ষে আমাকে বলতে দিন, উত্তম কুমারের থেকে খুব সামান্য লম্বাও ছিলেন। আমি জন্মে আমি বলছি না, আমি বলছি উত্তম কুমার জন্মে ছিলেন। উত্তম কুমারের এটা একটা সমস্যা ছিল, না সবাই জন্মান না। উত্তম কুমারের একটা সমস্যা ছিল যে উত্তম কুমারের এই সমস্ত জিনিসগুলো এত নায়কোচিত ছিল, যার ফলে তার পক্ষে জনমানসের প্রভাব সেভাবে বিস্তার করা, ইন্টিমেট হওয়া, এটা বাধা ছিল। যেমন ধরুন, আমি দেখাচ্ছি আপনাকে তৃপ্তি, আমার মনে হয় না, আপনার মনে হয়, আমার মনে হয়। আমি বলছি, আমি আপনাকে বলছি, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের যে অ্যাপ্রোচ এবং উত্তম কুমারের অভিনয়ের যে অ্যাপ্রোচ, যেটা আগেও দরিদ্র বললো, দুটো সম্পূর্ণ আলাদা। সেটা আমি তো এখন আসিনি, জন্যই কিন্তু এটা হয়েছিল। আমি তো এখনো বলিনি, দুটো বেরিয়ে যাবে। আমার মানে আমার সাপটাকে বার করতে দিন। আমি তো সাপটা মাথা দিয়ে বার করছি, লেজ দিয়ে বার করছি, তার আগে কাটতে শুরু করলে তো সাপটাই বোঝাতে পারবো না। আমাকে সাপটাকে বার করতে দিন। প্লাস আপনি যখন বলছেন আমার জিনিসটাকে একটু তুবড়ে যাচ্ছে, মানে অঙ্কুর কেটে দিচ্ছেন, অঙ্কুর কাটলে গাছটাও হবে না। আমার সময় আমি বলি, আপনি আপনার সময় বলবেন। অঙ্কুর কেটে দিলে না, তাহলে তো আপনি থামবেন না আমাকে। আচ্ছা, এটা নিয়ে অনেকক্ষণ হবে। আগে যে চলবো, তা আমি কি বলতে চাইছিলাম, আপনি যেখানে আটকালেন যে সৌমিত্র, মানে আমি তৃপ্তি মিত্রর কথা বলি। তৃপ্তি মিত্র ধরুন জানাতে একটা সুন্দরী হয়ে জন্মানি, একটু নাকি গালের গলা, অসাধারণ অভিনয় দক্ষতা, গভীরতা। দেখুন, তৃপ্তি মিত্র এমন একজন অভিনেত্রী যাকে আপনি যা সাজিয়ে বার করবেন মানিয়ে যাচ্ছে। শ্রীদেবীকে নিয়ে হবে না, হেমা মালিনীকে নিয়ে হবে না। আপনি যখন কোনো তেমন চরিত্রে তাকে মেকআপ দিয়ে আনবেন, মানানসই হবে না। উত্তম কুমারের ক্ষেত্রে উত্তম কুমার নায়ক, স্টারডম ব্যাপারটা সৌমিত্র কোনোদিন পরোয়াই করেননি, কোনোদিন স্টার হতেই চাননি। উনি চরিত্রাভিনেতা হতে চেয়েছেন। আর উত্তম কুমার
একেবারে যদি সত্যি করে বলেন তার ভক্ত হিসেবে মানতে হবে উনি স্টারই হতে চেয়েছিলেন। ওনার কাছে চরিত্রাভিনেতা হওয়াটা সেকেন্ডারি ব্যাপার ছিল। উনি পারতেন অভিনয় করতে, তো পারতেন, তাহলে উনি তো অভিনয় করলেন কি করে? কিন্তু সৌমিত্র স্টারডম ব্যাপারে উনি স্টার হতেই চাননি, উনি চরিত্রাভিনেতা হতে চেয়েছেন। বিভিন্ন চরিত্রে বিভিন্ন রকমের অভিনয় করেছেন এবং উনি অভিনয়ের প্রতি অনুগত থেকেছেন। একজন উত্তম কুমার যে বলছিলেন না যে ইয়েকে শুভেন্দুকে বলেছিলেন পেট্রোল পাম্পে নেবে টাকা দাও কেন, ঠিক আছে, এবং উনি বলেছিলেন যে আমার ছবি যদি ফ্লপ করে আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত হই না, ওটা পরিচালকরা তখন ভাববে। এবারে আমরা তাহলে আমাদের অভিনেতা, নাট্য পরিচালক ক্রান্ত বৃদ্ধ তমাল রায়চৌধুরী, তমালদা আমাদের খুবই পছন্দের ভালোবাসার মানুষ। একটা হচ্ছে উত্তম কুমার, ওনার মতে বা ওনার সেটা এক ব্যোমকেশ স্টেজ, উনি ভালো ব্যোমকেশ করেননি, করে পারেন না। সে জায়গায় ঘরে ঘরে গিয়ে পৌঁছে গেছে সৌমিত্রবাবু অ্যাজ ফেলুদা। উত্তরকালে সত্যজিৎবাবুর পুত্র ফেলুদা অনেকগুলো গল্প করেছেন এবং সেগুলো একটা সৌমিত্র চট্টোপাধ্যায় করেননি না, একটা তো এবং যে করেছে সে খুবই জনপ্রিয় অভিনেতা। কিন্তু আমার মনে হয় না সে উত্তম কুমারের বা সৌমিত্রের দিক বেশি ট্যালেন্টেড বা বেশি প্রভাব ফেলতে পেরেছে না। এইগুলো গন্ডগোল হয়। আসলে মূল কথা হচ্ছে আজকের দিন আলোচনার বিষয়বস্তু যে কে বেশি প্রভাবান্বিত করতে পেরেছি। আমার সমস্যা হচ্ছে যে একটা হচ্ছে উত্তম কুমারের প্রভাব তো প্রশ্নটা 40 বছর হয়ে না 44 বছর 44 বছর হয়েছে 80 থেকে এখন 80 থেকে 24 আর মানে ইয়েও ডিটেল লেট এখনো তো আলোচনা হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। এখন সুতরাং এইটার মানে কোনো তর্কের অবকাশ রাখে না। আর আমার এবার মনে আছে, আর আমাদের প্রত্যেকেরই একটা অভিজ্ঞতা আছে, উত্তম কুমার যেরকম অশোক পার্সোনালি চেনে, চিন্তকাণ্ড বাণিজ্য জামায়াত ছিল সেটা, কিন্তু আমি যেরকম পার্সোনালি চিনি না। একদমই ওর সঙ্গে একটা পারিবারিক কারণে দেখা হয়েছিল দেখা হয়েছিল বাণিজ্যের সঙ্গে। আমাদের তো সে অভিজ্ঞতা নেই, সে জায়গায় সৌমিত্রের সঙ্গে কিন্তু আমাদের প্রায় সকলেরই খুব ঘনিষ্ঠতা ছিল। খুব তীব্র ঘনিষ্ঠতা ছিল। একবার কোনো ইসের বাবুর মন্দিরের শুটিংয়ে অল্প বয়সী মেয়ে, সে মানে সে বলছে সে বিয়ে করছে রবীন্দ্র ভারতীতে ও নাটক নিয়ে পড়াশোনা করছে, বিয়ে হচ্ছে তার কি প্রসঙ্গে ওই সাজানো বাগান নাটক নিয়ে কথা বলো। আমি মনে বলো তো আমার সাজানো বাগান শুকিয়ে গেল, কোন নাটকের সংজ্ঞা মা কেন সাজানো বাগান। আমরা সবাই বললাম, এবার তনিমা দি আমাদের খুবই আদরের, প্রিয়, পছন্দের, ভালোবাসার অভিনেত্রী। প্রথমেই তো ক্ষমা চেয়ে নেওয়া, কারণ ওদের দুজনকে নিয়ে বলার মতো স্পর্ধা নেই। কিন্তু আমি সকলের থেকে যা শুনলাম অত্যন্ত ভাগ্যবতী। আমি উত্তম কুমারের সঙ্গে সিনে দেখেছি, সেটা হচ্ছে আমি ভীষণ তখন ছোট, এখন যদি ছবিটা আসে দেখতে পাবে, সেটা হচ্ছে সোনার খাঁচা। আমরা গেছিলাম আমার কাকার বন্ধুর বাড়িতে, অভিনয় হচ্ছিল, শুটিং হচ্ছিল নিউ আলিপুরে কোথাও। তো সেখানে আমি যথারীতি অনেক কম বয়সী একটি মেয়ে বসেছিলাম, উত্তম কুমারের জন্মদিনের একটা শুটিং হচ্ছিল। আমি উত্তম কুমারটা বলছি এই জন্যে, কারণ এটা তো তুলনার কোনো ব্যাপার নেই। আমি ওইখানটাতেই যাবো যে কেন দুজনের থেকে এই জনপ্রিয়তাটাই কম বেশি। তো যিনি পরিচালক ছিলেন ওই তিনজনের নামের যে অগ্রদূত। তা উনি দেখে বললেন যে ওই মেয়েটিকে ডাকো। আমি শুটিংয়ে দেখতে গেছিলাম, ওই মেয়েটিকে ডাকো, উত্তম কুমারের কপালে টিপ পড়াবে। একটা শিল্পী মানে কোথায় নিজেকে নিয়ে যেতে পারে তার অবজারভেশনে, সেটা বলার জন্যই আমি এই কথাটা বলছি। তখন আমাকে ডাকা হলো এবং তলায় টুন দিয়ে যথারীতি দাঁড়িয়ে আমি টিপ পড়ালাম। এবং সাধারণত টিপ আমরা কোড়ে আঙুল দিয়ে পড়াই, কোড়ে আঙুল দিয়ে পড়ালাম। উত্তম কুমার দাঁড়িয়েছিল এরকম, আমার খুব খারাপ লেগেছিল দেখতে লোকটাকে, সত্যি বলছি। কেননা একটা ডিপ নীল রঙের পাঞ্জাবি, কালো রঙের প্যান্ট, আর মুখে অদ্ভুত লাল রঙের মেকআপ করা ছিল, যেটা পরবর্তীকালে আমি অভিনয় করতে এসে বুঝেছি ওইসব লাল টাল দিয়ে গাল চাপা। আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির ক্ষেত্রে মেকআপ কস্টিউম এবং দেওয়ালের রঙের সঙ্গে একটা ব্যাপার, সেটাকে মেইনটেইন করার জন্য উনি কিন্তু এরকম ভাবে দাঁড়িয়েছিলেন, মানে জন্মদিনটা বোধহয় পছন্দ হচ্ছে না কিছু এরকম ধরনের ব্যাপার।
তো আমি উঠে একটা ওই সোফার উপরে দাঁড়িয়ে টিপ পড়ালাম, পরে আমি টিপ পড়ালাম। টিপ পরে আমার তো বুদ্ধি টুটি বলছে কার কপাল ছুলাম, উত্তম কুমারে কপাল ছুলাম, এই সমস্ত বলে টুলে এসে মার পাশে বসে পড়লাম আমার। তো মানে ক্যামেরা আড়ালে হঠাৎ বললো যে তনিমাকে ডাকতে, তোমাকে ডাকছে আবার একবার এসো তো। কি না উনি কিন্তু লক্ষ্য করেছেন আমি কোড়ে আঙুল দিয়ে টিপ পড়েছি, কোড়ে আঙুল দিয়ে নাকি টিপ পড়ায় না, এই অনামিকা দিয়ে টিপটা পড়াতে হয়। তার মানে আমি যত বড় হচ্ছি নিজে অভিনয় করতে এসে ভাবছি যে একটা মানুষের কতখানি নজর, একটা ছোট মেয়ে কপালে কোড়ে আঙুল দিয়ে টিপ পড়ে দিলে হয়ে গেল, আর কারোর চোখে পড়েনি, ওখানে পরিচালক কেউ কেয়ার করতো না, কিন্তু উনি বললেন যে আংটিটা এই আঙুলটা দিয়ে টিপটা পড়াতে হয়। এই আমি প্রথম দেখি। আবার রিশুট হলো। হ্যাঁ, আমাকে তুলে নিয়ে গিয়ে আবার ওই আঙুলটা হ্যাঁ, তখন ভেবে দেখো রিশুট হওয়াটা কত বিয়ে তখন। আচ্ছা, এইটা গেল। এবার হচ্ছে সৌমিত্রদার কথাটাই আসি। হ্যাঁ, উত্তম কুমার তোতলা ছিলেন, সেটা সুপ্রিয়াদির কাছে আমি বারবার গল্প শুনেছি যে তোতলা ছিলেন বলে ওই যে একটু দাঁত কায়দাটা নিজেদের করে নেওয়া, যে অন্ত করে কথাটা বের করা যাতে ইয়েটা বোঝা না যায়, সারাক্ষণ ওটা নিয়ে প্র্যাকটিস করা। যে বাড়িতে হ্যাঁ করে কথা বলছে আর ছবি করতে গিয়ে দাঁত চিপছে তা নয়, বাড়িতেও ওইভাবেই কথা বলতে। এবার সৌমিত্রদার আমার মানে ভীষণ ভাগ্য যে আমার ছবিতে সৌমিত্রদা অভিনয় করেছে। এবার সৌমিত্রদা সেখানে বসে গল্প করতে করতে বলছেন যে এই যে আমার হাঁটাটার একটা স্টাইল, আমার ডবল টাইফয়েড হয়েছিল, ডবল টাইফয়েড হওয়াতে আমার একটা পা যথেষ্টভাবে খারাপ হয়ে গেছিল, আমাকে টেনে চলতে হতো, এই করে চলতে হতো, অনেক কষ্ট। এবার আমি দিন রাত ওই চলাটাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হতো। এখন চিন্তা করে দেখো সৌমিত্রদার একটা আলাদা একটা চলা ছিল, মানে এই চলাটাকে আমি সারাক্ষণ প্র্যাকটিস করে গেছি, সারাক্ষণ প্র্যাকটিস করে গেছি, যাতে আমাকে পরে কেউ এই খোঁড়া যাচ্ছে কি এই যাচ্ছে এরকম ভাবে কথা না কেউ বলতে পারে। খুব একটা স্টাইলে আমি এটাকে করে নিয়েছি। এটা হলো দুজনের মানে সাংঘাতিক নিজেদের তৈরি করা। এইবার বলি যে দুজনের জনপ্রিয়তার কথাটা, সেটা হচ্ছে আমরা সবসময় না যেটা পাই না সেটার দিকে হাঁ করে তাকিয়ে থাকি। উত্তম কুমারের চলা ফেরা কথা বলা সব কিছুই আমাদের স্বপ্নের জায়গায়, ওই ঘাড় ঘুরিয়ে তাকানো, ওই চোখ করে তাকানো, ওই প্রেম নিবেদন করা। আমি প্রচুর ছেলের প্রেম পেয়েছি, নিবেদন করেছে আমার কাছে। এখানে যারা বসে আছে সব প্রেমিক পুরুষ, আমি 1000 বার বলবো যে কাউকে প্রেম নিবেদন করার সময় ছেলেরা কখনো অত কায়দা করে অত স্মার্টলি প্রেম নিবেদন করতে পারে না। ওই প্রেম নিবেদনের আশায় আশায় বুড়ি হয়ে মরে যাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কেউ ওইভাবে প্রেম নিবেদন করতে পারে না। প্রেম নিবেদন করার সময় কিন্তু সৌমিত্রতার মধ্যে একটু ক্যাবলা হয়ে যায়, একটু ওইটাই হচ্ছে অভিনয়, আর এটাই হচ্ছে অভিনয় নয়। মানে উত্তম কুমারের ওইটা হচ্ছে সারাক্ষণ নিজের ওই ইমেজটা রাখা, আমি উত্তম কুমার, আর সৌমিত্রতা হচ্ছে মানে সাংঘাতিক অভিনয় করেও একদম অভিনেতা নয়। এই জন্যেই ওই উত্তম কুমার আমাদের ধরা ছোঁয়ার বাইরে বলে বড্ড বেশি জনপ্রিয়। আর একে তো আমরা পাই, কাছে তো পাই। তো আমাকে পরশুদিন যে ছেলেটা প্রেম নিবেদন করলো এরকম উত্তম করে অত থাকে না সরানো, ওই লোকটা তো করলো না। এইখানেই হচ্ছে তফাৎ।